ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। পরিপূর্ণ স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ার্সের ম্যাথ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, যে প্রশ্নগুলি তোমাদের ডব্লিউবিপি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার আসে। তো এই ধরনের প্রশ্নগুলি প্র্যাকটিস করলে তোমাদের পক্ষে খুবই ইজি হবে। তো দেখো, ডব্লিউবিপি পরীক্ষায় পাস করার জন্য তোমাদের ম্যাথ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ম্যাথে যদি খুবই দুর্বল থাকো তাহলে কিন্তু এই পরীক্ষায় পাস করা সম্ভব নয়। তো আমার চ্যানেলের সঙ্গে তোমরা সব সময় থাকো, আশা করি ম্যাথ নিয়ে কোনো সমস্যা হবে না। তো চলো প্রথম প্রশ্নটা দেখি কি বলা আছে। প্রথম প্রশ্নে বলা আছে a প্লাস 2b সমান 5, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার সমান 13 হলে ab এর মান কত? দেখো, এই ধরনের অঙ্ক করার জন্য কিন্তু ভালো করে ট্রিক্স বুঝতে লাগবে এবং সূত্র জানতে লাগবে। তো আমরা এই অঙ্কটা কিভাবে করব ভালো করে ক্লিয়ার হয়ে নেবে। এটাকে আমরা সূত্র করব। কোন সূত্র করব? এটাকে সূত্র করব স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে? তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা সূত্র হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ যদি আমরা এই প্লাস দিয়ে করি তাহলে এটা মাইনাস হবে, আর যদি আমরা এখানে মাইনাস করি তাহলে এখানে প্লাস হবে। ঠিক আছে? এই দুইটা সূত্রই কিন্তু আমাদের জানতে হবে। ওকে, তো এখানে আমরা কোন সূত্রটা করব? এখানে দেখো কি দেওয়া আছে, মানটা দেওয়া আছে কিসের? প্লাসের। যার জন্য আমরা প্লাসের সূত্রটা দিয়ে করব। তাহলে এখানে কি করে নেব? এটাকে লেখা যায় স্কোয়ার, এটাকে লেখা যায় কি 2b তার স্কোয়ার। ঠিক আছে? সমান কত? 13। তাহলে এটাকে আমরা এই সূত্রে করব। কি করব? a প্লাস বি বলতে হচ্ছে 2b তার হোল স্কোয়ার মাইনাস 2 হচ্ছে সূত্রের, তারপর a বলতে হচ্ছে a, b বলতে হচ্ছে 2b। ঠিক আছে? সমান 13। তারপর এই যে a প্লাস 2b এর মান কত আছে? 5 বসিয়ে দিলাম। তাহলে এখানে কি হয়ে গেল? স্কোয়ার। এখানে কি হবে? মাইনাস 2 2 4, a আর b গুণ করলে ab সমান 13। ঠিক আছে? এবার মাইনাস 4 ab-কে এখানে রাখলাম। এখানে 5-এর স্কোয়ার কত হয়? 25। এই 25-কে এই পাশে নিয়ে আসলে কী হবে? এখানে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? এইবার মাইনাস 4ab এখানে বিয়োগ করলে কত হবে? তাহলে মাইনাস 12, এই মাইনাস মাইনাস ক্যান্সেল, 4 দিয়ে এটাকে কাটলে হবে 3। তাহলে ab এর মান কত আসলো? ab এর মান আসলো 3। তাহলে উত্তর কী হবে? উত্তর ডি। কারো যদি কোনো জায়গায় বুঝতে কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পুরোটা ক্লিয়ার করে দিব। নেক্সটটা আছে কি যে 1 মাইনাস 1/2 মাইনাস 1/4 প্লাস 1/8 মাইনাস 1/16 এর মান কত? এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা এই পুরোটার লসাগু, এখানে কিছু নেই মানে 1 ধরে নিব, কিছু নেই মানে 1 ধরে নিব। তাহলে এই নিচের সংখ্যাগুলোর লসাগু কত হবে? এটা হবে 16। ঠিক আছে? তাহলে 1 দিয়ে একে ভাগ করলে কত হবে? 16ই হবে। 16 দিয়ে 1কে গুণ করলে হবে 16। তার মানে এখানে 16 হচ্ছে, মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 8, এখানে 8 হবে। তারপরে এই যে মাইনাস
এটা থেকে ভাগ করলে কত হবে 4, 4 হবে, তারপর প্লাস 8 দিয়ে এটাকে ভাগ করলে হবে 2, তারপর মাইনাস 16 দিয়ে এটাকে ভাগ করলে হবে 1। বোঝা গেল? তাহলে এবার যোগ বিয়োগ করবো। আচ্ছা, 16 থেকে 8 বাদ দিলে কত হবে? 8 থাকবে। ওই 8 থেকে 4 বাদ দিলে কত থাকবে? 4 থাকবে। 4-এর সাথে 2 যোগ করলে 6 হবে। 6 থেকে 1 বাদ দিলে 5 হবে। তাহলে আমার কত হচ্ছে? উপরে 5, নিচে 16। উত্তর এ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপর পরের প্রশ্ন দেখো, কিচ্ছু নেই। অঙ্কটা দেখে অনেক বড় মনে হচ্ছে, কিছু নেই। এটাকে কি করব? লসাগু করব। লসাগু করলে কি দেখো, এটা হবে এটা এটা এটা, লসাগু হবে a মাইনাস বি ইন্টু সি মাইনাস এ। লসাগু করলে কি হবে? a মাইনাস বি, সি মাইনাস এ, বি মাইনাস সি। ঠিক আছে, এটা দিয়ে যদি আমরা এটা ভাগ করি তাহলে এ দুটো ক্যান্সেল হবে, থাকবে কি? বি মাইনাস সি। বি মাইনাস সি, বি প্লাস সি গুণ করলে কি হবে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা জানি কি সূত্র, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্র অনুযায়ী এখানে কি? বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আছে, তার মানে লিখতে পারি কি আমি? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপরে যে প্লাস এবি, এবি ক্যান্সেল, বি প্লাস বি মাইনাস সি ক্যান্সেল, থাকে কি? সি মাইনাস এ। তাহলে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। তাহলে এখানেও আমরা লিখতে পারি কি? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তারপরে এই যে এই প্লাস দিলাম, এখানে কি? সি মাইনাস এ, সি মাইনাস এ ক্যান্সেল, বি মাইনাস সি, বি মাইনাস সি ক্যান্সেল, থাকে কি? এ মাইনাস বি, এখানে আছে এ প্লাস বি। তাহলে সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আলটিমেটলি দেখো এইটা এটা ক্যান্সেল হয়ে গেল, এইটা এটা ক্যান্সেল, এটা এটা ক্যান্সেল, থাকে কি? উপরে জিরো। জিরো কোনো সংখ্যা দিয়ে জিরোকে যদি আমরা ভাগ করি তাহলে জিরোই হয়। তাহলে উত্তর কত হবে? ডি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট প্রশ্নটা দেখো, এইরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় একটা থাকবেই, কেন এইরকম প্রশ্ন সবসময় দিয়ে থাকে। তো আমরা এটাকে কি করব? দেখো এখানে কি আছে? 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73। তাহলে কবার আছে? 8.73 তিনবার আছে। তাহলে আমরা লিখতে পারি এটাকে যদি 8.73কে যদি আমরা এ ধরি, তাহলে এটাও এ, এটাও এ। তার মানে আমি কি লিখতে পারি? এ কিউব লিখতে পারি এই পুরোটাকে। এ গুণন এ গুণ এ, এ কিউব লিখতে পারি। তারপরে দেখো এখানে 4.27, 4.27, 4.27 কত আছে? তিনবার আছে। তাহলে এখানে আমি যদি এটাকে বি ধরি, এটাও বি, এটাও বি। তার মানে এখানে কি লিখতে পারি? বি কিউব। তার মানে থাকলো কি? এ কিউব প্লাস, এই যে মাঝখানে হচ্ছে প্লাস, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে, এখানে দেখো এটা যেহেতু এ ধরেছিলাম তাহলে এটা কি হবে? স্কোয়ার, এটা কি মাইনাস, তারপরে এটা কি? এটা যদি এ ধরি, এটা বি ধরি, তাহলে কি? এ বি। আর এটা কি হবে? প্লাস, এটা এ না, এটা বি, এটা বি, তাহলে বি স্কোয়ার। তাহলে নিচে থাকলো কি? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। উপরে কি থাকলো? এ কিউব প্লাস বি কিউব। আলটিমেটলি দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর নিচে থাকলো কি? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো কি? এ প্লাস বি। তার এর মান কত? এর মান হচ্ছে 8.73, আর বি এর মান কত আছে? 4.27। এ দুটো হবে যোগ, এ প্লাস বি, মানে এ আর বি এর মানটা যোগ হবে। যোগ করলে আমার কত আসে? 0। এখানে 12 আর 1 13। ঠিক আছে, তাহলে উত্তর হবে 13। তো আশা করি ক্লিয়ার। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের বারবার পরীক্ষা দেয়, কাজেই অঙ্কটাকে একদম ভালো করে বুঝে নেবে, আর এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, খুবই ইজি। পরে দেখো তোমাদের এই যে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা তোমাদের থাকবে এরকম,
ঠিক আছে। তাহলে এখানে বলা আছে কি বৃহত্তম ভগ্নাংশ কোনটি, ঠিক আছে, বৃহত্তম ভগ্নাংশ কোনটি। তো বৃহত্তম ভগ্নাংশ কোনটি এটা আমরা কিভাবে নির্ণয় করব, খুবই ইজি প্রসেস, একবার দেখলেই তোমাদের হয়ে যাবে। দেখো এখানে দেখো 8 দেওয়া আছে, এখানে 16, এখানে 40, এখানে 80। তো আমরা নিচের গুলোর আমরা কি করব, লসাগু করব। দেখো এই যে 8, 16, 40, 80, এর লসাগু কি হবে, 8, 16, 40, 80, এর লসাগু হবে, যদি আমরা করি এটাকে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 1, 2, 5, তারপর হচ্ছে 10। তাহলে এবার আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ করলে 1, 1, 5, 5, আবার যদি আমরা 5 দিয়ে করি তাহলে কত, 1, 1, 1, 1, তাহলে কত আসছে দেখো, 8 2 16, 5 16, 80। তার মানে আমার লসাগু আসছে কি 80। এবার আমি কি করব, এই যে 8 দিয়ে 80 ভাগ করলে আমার কত হয়, 10। তাহলে আমি নিচেও 10 দিয়ে গুণ করব, উপরেও 10 দিয়ে গুণ করলে কত হবে, এটা 70 হবে, 7 10 70 হবে, ঠিক আছে। আচ্ছা, এই 16 দিয়ে যদি আমি 80কে ভাগ করি তাহলে কত হবে, 5। তার নিচেও 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করলে কত, 80 হচ্ছে। আর এখানে 5 দিয়ে যদি গুণ করি তাহলে আমার কত হচ্ছে, 65, ঠিক আছে। আচ্ছা, এই 40 দিয়ে 80কে ভাগ করলে কত হবে, 2, নিচেও 2 দিয়ে গুণ করব, উপরেও আমি 2 দিয়ে গুণ করব, তাহলে 31 দুগুণ কত হচ্ছে আমার, 62, ঠিক আছে। আর এখানে তো 80 আছেই, ঠিক আছে। তাহলে দেখো নিচের সংখ্যাটা সবগুলো সমান হয়ে গেল, তো উপরে সবথেকে কোনটা বড় হলো, এই যে 70 সব থেকে বড়, ঠিক আছে। তো কাজেই আমার এই 7/8 এটাই হবে উত্তর। আশা করি ক্লিয়ার। তাহলে প্রথমে আমি কি করলাম, লসাগু করলাম, লসাগু করে আমি কি এই নিচের 8 দিয়ে এটাকে ভাগ করলাম, 8 দিয়ে ভাগ করলাম, 8 10 80, তো নিচের সংখ্যাটাও 10 দিয়ে গুণ করলাম, উপরের সংখ্যাটাও 10 দিয়ে গুণ করলাম, ওকে। তারপরে যে 16 দিয়ে ভাগ করে আমার কত আসলো, 5, নিচেরটাকেও 5 দিয়ে, উপরেরটাকেও 5 দিয়ে, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু পরেরটাও করলাম, 40 দিয়ে 80কে ভাগ করলে 2, নিচেও 2 দিয়ে গুণ করলাম, উপরে 2, কেন, দেখো নিচেরটাও 80 হলো, এটাও 80, এটাও 80, আর উপরে যে মানটা বড় সেটাই বড়। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে, ঠিক আছে। আর নিয়মিত ভিডিওগুলি দেখে যাও, আশা করি তোমাদের অঙ্ক নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। তোমাদের কী রকম অঙ্ক এবং কীরকম প্রশ্ন তোমাদের চাই সে বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট করবে। চলো নেক্সটে দেখো বলা আছে কি, যে একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। আচ্ছা, তাদের মধ্যে কনিষ্ঠ মানে সব থেকে ছোট সদস্যের বয়স আছে কত, 5 বছর। তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল। তার মানে তার জন্ম বলতে কার জন্ম, এই যে কনিষ্ঠ ব্যক্তি যে আছে, কনিষ্ঠ সদস্য, তার জন্মের সময় তার বর্তমান বয়স যদি তার 5 বছর হয়, তার জন্মের সময় প্রত্যেকের বয়স কত ছিল, এই যে 6 জন ব্যক্তি এর জন্মের সময় প্রত্যেকের বয়স 5 বছর করে কম ছিল, ঠিক আছে। আচ্ছা, এই 6 জন ব্যক্তির বর্তমান বয়স কত সেটা দেখে নেই, 6 × 25, তাদের বর্তমান বয়স হচ্ছে কত, 150। আচ্ছা, 5 বছর আগে এই 6 জনেরই 5 বছর করে কম ছিল, তাহলে কত বছর কম থাকবে, 5 × 6, তার মানে কত থাকবে, 30 বছর। 5 বছর আগে তার মানে এই যে কনিষ্ঠতম ব্যক্তির জন্মের সময় প্রত্যেকেরই বয়স কত ছিল, 5 বছর করে কম ছিল। যেহেতু এর বয়স 5 বছর কম, প্রত্যেকেরই বছর 5 বছর, তাহলে 6 জনের 5 বছর করে যদি বয়স কম থাকে তাহলে টোটাল বয়স কত কম, 30 কম। তাহলে 30 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 120। আচ্ছা, যখন এর জন্ম তখন এর বয়স 0 হয়ে যায়, তাহলে বাকি কয়জন সদস্য থাকে, 5 জন। তখন 5 জনের বয়স কত করেছিল, 5 দিয়ে ভাগ করেছে, 5 দিয়ে ভাগ করলে কত হবে, 24। তার মানে কনিষ্ঠতম ব্যক্তির জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল,
24 বছর। ঠিক আছে, তো এইভাবে তোমরা খুব শর্টকাটে করে নেবে, কেননা বেশিক্ষণ মানে পেন পেপার ছাড়াই তোমাদেরকে অঙ্কটা করে ফেলতে পারবে, করতে হবে মেন কথা। কেননা তোমাদের 1 ঘন্টায় দেখো WBP এই পুলিশের পরীক্ষা তুমি যদি দাও তাহলে তোমাকে 60 মিনিটে 85টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, আর পাস করার জন্য তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, পাস করার জন্য মিনিমাম তোমাদের 60 অর্থাৎ 60 টার্গেট রাখতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের একটি প্রশ্নের জন্য কখনোই তোমাদের 30 সেকেন্ডের বেশি দেওয়া যাবে না, সেইভাবে তোমাদেরকে এগোতে হবে। তো দেখো, আমরা যদি নর্মালি আমরা 60টা প্রশ্নেরই উত্তর দিই, আমি ধরো 100% অ্যাকুরেসি নিয়ে 60টা প্রশ্নের উত্তর দিব, তাহলে প্রতিটা প্রশ্নের জন্য আমি 1 মিনিট করে সময় পাবো। ঠিক আছে, সেই টার্গেট নিয়ে আমাকে এগোতে হবে। মোটামুটি 60 পেলে তুমি মোটামুটি তোমার ইন্টারভিউ তুমি ডাক পেয়ে যাবে। হ্যাঁ, মাঠ ক্লিয়ার যদি করো তোমাদের আশা করি 60 পেলে হয়ে যাবে। তো কিভাবে আমরা টার্গেট নিয়ে এগোবো আমি সমস্ত কিছু বলবো। তো চলো নেক্সট অঙ্কে, 7 নম্বর অঙ্কে কি বলা আছে, যে স্থির চলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তার মানে স্থির জলে নৌকাটি 10 কিলোমিটার 1 ঘন্টায় 10 কিলোমিটার যায়। স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোতের দিকে, স্রোতের অনুকূল মানে হচ্ছে স্রোতের দিকে নৌকাটি 10 ঘন্টায় 150 কিলোমিটার যায়। 10 ঘন্টায় 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? তাহলে আমরা এখানে আমার নৌকার বেগ কত দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া রয়েছে 10 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ 10 কিলোমিটার পার ঘন্টা। অনুকূলে যদি আমরা বেগ বের করি, ঠিক আছে, অনুকূলে বেগ কত, অনুকূলে বেগ কত হবে, 150 কিলোমিটার যায় 10 ঘন্টায়, তাই 1 কিলোমিটার কত যাবে, 150 ভাগ 10 কাটলে হবে 15 কিলোমিটার। এবার নৌকার বেগ 10 কিলোমিটার, অনুকূলে বেগ 15 কিলোমিটার। তাহলে আমি এই 10 কিলোমিটার যদি 15 কিলোমিটার থেকে বাদ দেই, তাহলে আমার এটা কি আসবে, 5 কিলোমিটার হচ্ছে স্রোতের বেগ। ঠিক আছে, তাহলে আমি নৌকার বেগ পেলাম, অনুকূলে বেগ পেলাম, স্রোতের বেগ পেলাম। তাহলে প্রতিকূলে বেগ কত হবে, প্রতিকূলে আমার নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ যাবে, তাহলে প্রতিকূল বেগ, প্রতিকূলে মানে স্রোতের বিপরীত দিকে, প্রতিকূলে বেগ কত হবে, 10 থেকে নৌকার বেগ থেকে স্রোত বাদ, তাহলে 5 কিলোমিটার হচ্ছে প্রতি কিলোমিটার, 5 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে প্রতিকূলে বেগ। ওকে, তো আবার এই 150 কিলোমিটার যদি আমি প্রতিকূলে যাই তাহলে কত সময় লাগবে, 150 ভাগ 5, তাহলে কত সময় লাগবে, 30। ঠিক আছে, তাহলে 30 ঘন্টা, 30 আওয়ার এটা আমার। তাহলে আমি যদি স্রোতের প্রতিকূলে ওই 150 কিলোমিটার যাই তাহলে আমার টোটাল সময় লাগবে কত, 30 ঘন্টা। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে, উত্তর হবে এ। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এক্ষেত্রে আমরা নৌকার বেগ আমার জানা আছে, নৌকার বেগটা লিখলাম। ঠিক আছে, অনুকূলে বেগটা দেওয়া নেই, ছিল কত, 150 কিলোমিটার যায় 10 ঘন্টায়, তো সেখান থেকে আমি অনুকূলে বেগটা বের করলাম 1 ঘন্টায়, তাহলে কত যায় সেটাই হচ্ছে অনুকূলে বেগ। তাহলে এখানে আমার আসলো কত, 15। এবার আমি স্রোতের বেগ কীভাবে বের করলাম, সেখান থেকে নৌকার বেগটা বাদ দিয়ে দিলাম, স্রোতের বেগ বের হয়ে গেল। প্রতিকূলে বেগ কী হলো, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলাম, প্রতিকূলে বেগ পেয়ে গেলাম। এবার টোটাল 150 কিলোমিটার প্রতিকূলে যেতে আমার কত সময় লাগে, 150কে ওই প্রতিকূলের বেগ দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে টোটাল 30 ঘন্টা আমার সময় লাগবে। ওকে, তো এই নৌকা এবং স্রোত, ঠিক আছে, এইখান থেকে তোমাদের একটি অঙ্ক থাকে, তো ভালো করে প্র্যাকটিস করবে এই রিলেটেড। আচ্ছা, পরের অঙ্কটি দেখো,
কি বলা আছে, এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10%, 20% কমলো এবং শেষবার 10% বেড়ে গিয়ে কত হলো, 9,900 টাকা হলো। সেই ব্যক্তির বেতন কত ছিল? তাহলে আমরা ওই ব্যক্তির বেতন কি প্রথমে কি 10% কমে গেল, তারপরে আবার 20% কমে গেল, শেষে গিয়ে 10% আবার বৃদ্ধি পেল। তাহলে মোটের উপর তার বেতন কত হলো, 9,900 টাকা। তো এক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব, এই ধরনের অঙ্ক তোমাদের থাকে, ঠিক আছে। তো বেতন তো আমার জানা নেই, ঠিক আছে। তার মোটের উপর বেতন, ধরো বেতন ছিল কত, X টাকা, সেটা প্রথমে কি হলো, 10% কমে গেল। তো 10% কমলে কি হলো, 100 টাকায় কি 90 টাকা হয়ে গেল। 10% কমা মানে কি 100 টাকায় 90 হয়ে গেল। আবার কি হলো, 20% কমে গেল। তাহলে যে জায়গায় 100 টাকা ছিল সেটা হয়ে গেল কত, 80। এবার কি হলো, আবার 10% বেড়ে গেল। তার মানে কি 100 টাকা যে বেতনটা ছিল সেটা হয়ে গেল 110, ঠিক আছে। এইভাবে আমি করলাম, এই বেতনটাই আমার কত, 9,900 টাকা। এবার একটু কাটাকাটি করে নিই। হ্যাঁ, কীভাবে কাটবো, এই যে শূন্য উপরে উপরে কাটা যায়, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। এবার এই 11 দিয়ে যদি এটাকে কাটি কত হবে, 9। আচ্ছা, এই শূন্য কেটে দিলাম, এই 9 দিয়ে এটাকে কেটে দিলাম, ঠিক আছে। এবার আমি কি করব, এই 8 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে 5, এখানে হচ্ছে 4, এই 4 দিয়ে যদি 100কে কাটি তাহলে কত হবে, 4 25 100, ঠিক আছে। তাহলে আমি কি করব, এই 25 আর 5 আর 25 গুণ করব, তাহলে কত হবে, 125। এখানে দুটো শূন্য লাগিয়ে দিলাম। এটাই হচ্ছে আমার টাকা, ঠিক আছে, এটাই হচ্ছে বেতন। তাহলে খুব সহজেই আমরা এটা বের করতে পারবো, অপশন এ হবে উত্তর। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু অতি সহজে করবে। তো বন্ধুরা, যদি কোনো রকম কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সলভ করব। কিন্তু তোমাদের এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো ভালো করে দেখতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তোমরা প্রতিদিন আমার ক্লাস ফলো করবে, আশা করি তোমাদের সমস্ত অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও অঙ্ক ছাড়াও অন্যান্য সাবজেক্ট নিয়েও আমি আলোচনা করি। তোমাদের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, হ্যাঁ, এগুলো প্রশ্ন যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে। চলো পরের অঙ্কটা। আচ্ছা, পরের অঙ্কটাতে কি বলা আছে দেখো, যে এ, বি এবং সি ব্যবসাতে কি করে, 1/4, 1/3, 1/2 এই অনুপাতে মূলধন বিনিয়োগ করে। আচ্ছা, ব্যবসার শেষে দেখা গেল 11,700 টাকা লাভ করলে এখানে বি এর লাভ কত, ঠিক আছে। কার লাভ বের করবো আমরা, বি এর লাভ। তো এক্ষেত্রে আমাদের অনুপাতটা এরকম দেওয়া আছে, তো এটা ভগ্নাংশে দেওয়া আছে, ভগ্নাংশে আমার অনুপাত রাখা যাবে না। তাহলে আমি কি করব, অনুপাতটাকে ঠিক করে নিব, A:B:C। এবার আমরা কি করব, এই তিনটের লসগু কত হয়, এই তিনটের লসগু হয় কত, এই তিনটের লসগু হয় 12। তাহলে আমরা কি করব দেখো, এখানেও 12 গুণ করব, এখানেও 12 গুণ করব, এখানেও 12 গুণ করব, ঠিক আছে। তাহলে এই লসগু করলাম, তাহলে এটাকে কাটলে কত হবে, 3, এটাকে কাটলে কত হবে, 6, 4, আর এটাকে কাটলে হবে 6, ঠিক আছে। তাহলে কি কি পেলাম আমি, 3, 4, 6, এটাই হচ্ছে আমার কি অনুপাত। ভগ্নাংশ অনুপাত রাখা যাবে না, সেটাকে আমাকে পূর্ণ সংখ্যায় করে নিতে হবে। এবার বলছে যে বি এর টাকা কত। এবার কারটা বের করবো, বি এরটা, চারটা বের করবো, তারটা উপরে রাখবো, আর তিনটে নিচে যোগ করব, তিনটে নিচে যোগ করলে কত হবে, 7, 6, 13 গুণন কত টাকার মধ্যে, 11,700 টাকার মধ্যে বের করতে হবে। তো এটা কাটাকাটি করলে কত হবে, এটা কাটাকাটি করলে হবে 900, ঠিক আছে। এবার এই দুটো গুণ করলে 4 নং 36, মানে 3600 টাকা হচ্ছে বিয়ের লাভ কত, 3600 টাকা। তাহলে উত্তর কি হবে, অপশন নাম্বার ডি, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কি করলাম, আমার অনুপাত যেটা ছিল
ভগ্নাংশ সেটা কি করলাম, নিচের হরগুলোকে লসাগু করে আমি 12 পেলাম, প্রত্যেকটার সাথে 12 গুণ করে কাটাকাটি করে আমার যেটা আসলে সেটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যায় অনুপাত। পূর্ণ সংখ্যায় অনুপাত বের করার পর যদি বিয়ের টাকা চেয়েছে বিয়েরটা বের করলাম, যদি এরটা চাইতো এরটা বের করতে পারতাম, সি এরটা চাইলেও সি এরটাও বের করতে পারতাম। ঠিক আছে, তো চলো পরের অঙ্কে দেখো কি বলা আছে, 10টি গরু অথবা 60টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি কি করতে পারে, চাষ করতে পারে। আচ্ছা, 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ কতদিনে করতে পারবে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো কি দেওয়া রয়েছে, গরু অথবা মহিষ, তাহলে হয় গরু দিয়ে অঙ্কটা করব, না হয় মহিষ দিয়ে করব। ঠিক আছে, এখানে দেখবো যে কার সঙ্গে কার কাটাকাটি যাচ্ছে। তো এখানে 10-এর সাথে 25 কাটাকাটি যাচ্ছে যাচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে যাচ্ছে না। এই 7-এর সাথে মহিষ, এই 14টি মহিষ ভাগ যাচ্ছে। তার মানে আমরা এই যে মহিষটাকে বাদ দিব, অঙ্ক করব কি গরু দিয়ে। ঠিক আছে, হয় গরু দিয়ে অঙ্কটাকে করতে হবে, না হয় মহিষ দিয়ে। ঠিক আছে, যেহেতু 7টা মহিষ সমান সমান 10টা গরু, তাহলে 14টা মহিষ সমান সমান কটা গরু হবে, 7টা মহিষ সমান সমান হচ্ছে 10টা গরু, তাহলে 14টা মহিষ সমান সমান হবে 20টি গরু। ঠিক আছে, তাহলে এই মহিষ রাখবো না, 20টি গরু। এখানেও আমরা গরু দিয়ে করব। তাহলে আমার সূত্র কি, সূত্র হচ্ছে এখানে যদি আমরা কর্মচারী ধরি, ঠিক আছে, ওয়ার্কার গুণন আওয়ার গুণন ডে। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি ওয়ার্ক, এটা হচ্ছে সূত্র। তারপরে হচ্ছে ওয়ার্ক ওয়ান, তাহলে ওয়ার্কার ওয়ান, ঠিক আছে, বা ম্যান পাওয়ার, ম্যান পাওয়ার যদি ধরি তাহলে এম ধরবো, ম্যান পাওয়ার M1 H1 D1 আর হচ্ছে W1। তারপরে সূত্রটা কি, তারপরেটা হচ্ছে M2 ইন্টু H2 ইন্টু D2 ওয়ার্ক 2। ঠিক আছে, এবার ভ্যালুগুলো বসাই। তাহলে M1 বলতে আমরা কি ধরবো, আমি 10টা গরু কত ঘন্টা করে কাজ করে, প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করে, কতদিন কাজ করে, 60 দিন কাজ করে। কাজ কতটা, একটা কাজ। ঠিক আছে, এখানে M2 বলতে ধরবো কত, এই যে 20টি মহিষের জায়গায় আসছে আমার 14টি মহিষের জায়গায় 20টি গরু, এই 20টি গরু এই 25টি গরু মিলে টোটাল 45টি হলো। এইচ কত, প্রত্যহ 12 ঘন্টা করে কাজ করে। এবার কত দিন কাজ করে সেটাই আমাকে বের করতে হবে। আর কাজের পরিমাণ কত, 9 গুণ, তাহলে এখানে দেবো 9। ঠিক আছে, এবার কাটাকাটি করে নিই, এই 9 দিয়ে এটাকে কাটলে 45কে কাটলে 5। ঠিক আছে, 12 দিয়ে 60কে কাটলে 5, 5 5 ক্যান্সেল, তাহলে এখানে থাকছে কত, এখানে থাকছে 8 10 80, তার মানে ডি সমান সমান D2 সমান সমান কত, 80। ঠিক আছে, তাহলে 80 দিন লাগবে। ক্লিয়ার, তাহলে আমার সূত্রটা কি, M1 H1 D1। M1 বলতে ম্যান পাওয়ার, মানে কাজের মানে লোকের সংখ্যা, এখানে গরুই হোক মানুষই হোক যাই থাক। ঠিক আছে, কত ঘন্টা কাজ করে সেটা, কদিন কাজ করে সেটা, কতটা পরিমাণ, প্রথম কাজ প্রথম লাইনে যেটা থাকবে সেটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম লাইনে। প্রথম লাইনে কি 10টি গরু, মহিষটাকে যেহেতু বাদ দিয়েছি, 8 ঘন্টা, আওয়ার মানে ঘন্টা, 60 দিন প্রথম লাইনে গেল। তারপরের লাইনে দেখো 25 প্লাস 20টি গরু, মহিষের জায়গায় গরু করে দিয়েছি, 25 আর 20 হচ্ছে 45। তাহলে এখানে হচ্ছে M2 বলতে হচ্ছে পরের লাইনে 45, তার 12 ঘন্টা মানে আওয়ার। ঠিক আছে, H2, তারপরে হচ্ছে কি ডে, ডে 2টাকে আমাকে বার করতে হবে। আর W1 ধরবো, নিচে প্রথমে ছিল কাজের সংখ্যা একটা। ঠিক আছে, আর পরে কত, 9 গুণ, যে পরিমাণ কাজ করে তার 9 গুণ, তাহলে 9 গুণ। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু অঙ্কটাকে করব।
আচ্ছা, পরের অঙ্কটি দেখো। আচ্ছা, এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি 22.5 দিনে শেষ করে। এ ও বি একত্রে যদি কাজটা করে তাহলে কতদিনে কাজটা শেষ হবে সেটাই আমাকে বের করতে হবে। এইবার এ 20 দিনে কত অংশ কাজ করে? 20 দিনে সম্পূর্ণ কাজ করে, তাহলে 5 দিনে করবে 20 ভাগের 5 ভাগ অংশ কাজ করবে। তাহলে অবশিষ্ট কতটুকু থাকে? অবশিষ্ট থাকে 20 ভাগের 15 ভাগ অবশিষ্ট থাকে। এটুকুই কাজ বি কতদিনে করে? এটুকুই কাজ বি করে 22.5 দিনে। তা 22.5 মানে কত? তাহলে এই যে দেখো, এই যে 15 ভাগ কাজ কতদিনে করে? 22.5। 22.5 মানে হচ্ছে, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি 22.5কে, তাহলে আমরা কি পাবো? 45/2। তাহলে উপরে হবে এই যে 15 দিনে কাজ করে কতটুকু? 15 দিনে কাজ করে 45/2 অংশ, 20 দিনে কতটুকু কাজ করে সেটা বের করতে হবে। তাহলে এই 15 দিয়ে উপরের সংখ্যাটা কেটে দিলে তাহলে কত? 3 হবে। ঠিক আছে, তাহলে এই 2টা হচ্ছে নিচের সংখ্যা, 2 দিয়ে 20কে কাটলে হবে কত? 10, 3 10 30। তার মানে সম্পূর্ণ কাজটি যদি বি করে তার লাগে 30 দিন। ঠিক আছে, এটা বি এর লাগে। এবার এ আর বি যখন একসাথে কাজটি করবে কতদিন লাগবে? এর কত লাগে? 20, বি এর কত লাগে? 30। তাহলে 20 ইন্টু 30, নিচে কত হবে? এই দুটোই যোগ করলে কত হবে? 50। মানে সূত্রটি হচ্ছে আমার এ ইন্টু বি বাই এ প্লাস বি। ঠিক আছে, যখন আমরা দুজনের কাজ লক্ষ্য করব, দুজন একসাথে কাজ কতদিনে করতে পারে সেটা বের করব, তখন আমার সূত্র হবে এ ইন্টু বি বাই এ প্লাস বি, এই সূত্র। ঠিক আছে, এর মান বলতে হচ্ছে 20 ইন্টু বি বলতে হচ্ছে 30, বি 30 দিনে সম্পূর্ণ কাজ করে, আর দুজনের যোগ করলে হবে 30 আর 20 যোগ করলে 50। তাহলে এই 0 0 কেটে দিলাম, এই 5 দিয়ে কাটলে হবে 4, 3 4 হবে 12। ঠিক আছে, তাহলে যে 12 দিনে তার একত্রে কাজটি করলে 12 দিনে কাজটি সম্পূর্ণ হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর এই ধরনের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। তো পরে দেখো, পরে কি দেওয়া রয়েছে যে 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল কত? 6:7। আর 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত ছিল? 8:9। তাহলে এ বর্তমান বয়স কত? ঠিক আছে, এর বর্তমান বয়স বের করতে হবে। তাহলে আমরা অঙ্ক দুভাবে করতে পারি। আচ্ছা, তাহলে 5 বছর পূর্বে বলতে 5 বছর যদি আমি ব্যাক করি, 5 বছর মাইনাসে, তাহলে তাদের বয়সের এ আর বি এদের বয়সের অনুপাত কত ছিল? 6:7। আচ্ছা, আর 5 বছর পরে, ঠিক আছে, তার মানে বর্তমান বয়সের 5 বছর পর, তাহলে কত? প্লাস 5 বছর করে দেই, তখন তাদের বয়সের অনুপাত কত হবে? 7:8:9। ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখব বয়সের ডিফারেন্সটা কত। দেখো 6 থেকে এখানে কত হয়েছে ডিফারেন্স? 2। 7 থেকে এখানকার ডিফারেন্স কত রয়েছে? 2। তাহলে দুই দিকে আমার ডিফারেন্সটা সেম যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আর এখানে ডিফারেন্স কত? এখানে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি 2 ডিফারেন্স মানে হচ্ছে কত? 10। মানে 2 রেশিও মানে হচ্ছে 10। তাহলে 1 রেশিও মানে কত? 5। 1 রেশিও মানে হচ্ছে 5। কার বয়স বের করতে হবে? এর বয়স বের করতে হবে। তাহলে 6 রেশিও মানে কত? 1 রেশিও মানে যদি 5 হয়, 6 রেশিও মানে কত? 5 6, এটাকে 5 দিয়ে গুণ করবো, 5 6 30। এই 30, এইটা বয়স কত? 5 বছর আগের বয়স। তাহলে এর 5 বছর আগের বয়স কত?
30, তাহলে বর্তমান বয়স কি আরও 5 বছর যোগ হবে, তাহলে এর বর্তমান বয়স হচ্ছে 35। তাহলে অপশন নম্বর ডি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখো বর্তমান বয়স চেয়েছে, আমি বয়স কোনটা বের করলাম, 5 বছর আগের বয়স বের করলাম। যদি আমি 5 বছর পরেরটা বের করি তবু হবে। 5 বছর পরের করলে কত হতো, 5 আসতে 40, 5 বছর পরে যদি 40 হয় তাহলে বর্তমান 5 বছর কম হবে, তার মানে 5 বছর কমালে 35। ঠিক আছে, এই অনুপাত দিয়েও করতে পারি, এই অনুপাত দিয়েও করতে পারি, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। হ্যাঁ, যদি কারো কোনো রকম অসুবিধা থাকে, কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, নেক্সট আবার দেখা হবে।